আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিবেশের বা ইকোসিস্টেমের ক্ষেত্রে যে সমস্ত অ্যাবায়োটিক ফ্যাক্টর বা নির্জীব বস্তু বা যেটাকে বলা হয় ভৌত উপাদান, যেগুলো অ্যাকচুয়ালি জীবদেহের গঠনগতভাবে বা জীবের বৈশিষ্ট্যগতভাবে যে পরিবর্তন ঘটায় সেই ফ্যাক্টরগুলো সম্পর্কেই পড়বো। যে বিভিন্ন পরিবেশের মধ্যে যে ভৌত ফ্যাক্টর যেগুলো রয়েছে তারা কিভাবে অ্যাকচুয়ালি জীবনধারা বা জীবের বৈচিত্র্যতাকে প্রভাবিত করছে পরিবেশের মধ্যে। তো তার মধ্যে সবার প্রথম আসছে দেখো জল। এবার জলের ক্ষেত্রে যেটা বলা হয় যে গোটা পৃথিবীর সাপেক্ষে যদি জল দেখা যায় তাহলে প্রায় 71% হচ্ছে জল, কিন্তু এর মধ্যে বেশিরভাগ জলটাই 97.5% হচ্ছে অ্যাকচুয়ালি মেরিন ওয়াটার, সমুদ্রের জল। তার মানে এই জলটা কিন্তু খুব একটা ব্যবহারের জন্য উপযোগী কখনোই নয়। অন্যদিকে ব্যবহারযোগ্য জল যেটা ফ্রেশ ওয়াটার, স্বাদু জল, সেটা হচ্ছে মোটে 2.5%। এবার এই 2.5%-এর মধ্যে অ্যাকচুয়ালি দেখো নদী, পুকুর, নালা বা জলাশয় তার মধ্যেতে জল রয়েছে। তো আমরা যে জলটাকে ব্যবহার করি যেটা অ্যাকচুয়ালি পানের যোগ্য জল, সেইটার পরিমাণ কিন্তু খুবই কম, কারণ সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। সেটার পার্সেন্টেজ দেখো 0.4%, মানে 1%ও নয়। এবার সেই কারণেই দেখো বলা হয় যে এই যে আমরা মাটির নিচে থেকে জল তুলে সেটাকে প্রচন্ডভাবে ব্যবহার করছি কাপড় কাচা, বাসন মাজার ক্ষেত্রে, আস্তে আস্তে কিন্তু এটাই একটা জলকষ্ট তৈরি করতে চলেছে ভবিষ্যতে। এবং ভবিষ্যতে কিন্তু একটা খুব বড় সমস্যা অ্যাকচুয়ালি আমরা ফেস করতে চলেছি, যেটা হচ্ছে কিন্তু পানীয় জলের সমস্যা। এবার সেই ব্যাপারটা আমাদের একটু খেয়াল রাখা দরকার, কারণ এই জল যেটা সেটা কিন্তু এমনিতেই খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান সকল জীবের জন্যই, এবং জল জীবন এই কথাটা এই কারণেই দেখো বলা হয়। এবার দেখো প্রথম আমরা জলের যে বৈচিত্র্যতা যেটা দেখি, যে জলের কারণে যে বৈচিত্র্যতা পরিবেশের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। সেটা হচ্ছে পুরোটাই দেখো বৃষ্টিপাতের উপর নির্ভর করে বিভিন্ন রকমের সেখানে কিন্তু উদ্ভিদ বা বনভূমি আমরা দেখতে পাই। যেমন যেখানে বৃষ্টিপাত একটু বেশি হয়, 200 থেকে 300 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হয়, সেখানেতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে চিরহরিৎ বনভূমি। আবার অন্যদিকে দেখো দ্বিতীয় যেটা রয়েছে, যে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম, সেটা হচ্ছে 100 থেকে 200 সেন্টিমিটার, সেখানে হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। ডেসিডুয়াস ফরেস্ট মানে হচ্ছে পর্ণমোচী বনভূমি, যে শীতকালে তাদের গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় বা বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে পাতাগুলো ঝরে পড়ে যায় আবার তারপর তৈরি হয়। যেখানে বৃষ্টিপাত আরও কম, 50 থেকে 100 সেন্টিমিটার হয়, সেখানেতে ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, সেখানেতে অ্যাকচুয়ালি শুষ্ক সেখানে পর্ণমোচী অরণ্য। অন্যদিকে যেখানে আরও কম, 25 থেকে 50 হয়, সেখানে সাবট্রপিক্যাল গ্রাসল্যান্ড, মানে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত খুব কম হওয়ার জন্য এখানে তৃণভূমি সৃষ্টি হয়। আর অন্যদিকে দেখা যায় যে যেখানে 25 সেন্টিমিটারের থেকেও কম হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মরুভূমি অঞ্চল। তো সেখানেতে যে উদ্ভিদগুলো প্রাধান্য পায় সেটা হচ্ছে ক্রাসুলেসিয়ান বা ক্যাকটাস জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেটা। এবার আমরা দেখবো যে জল অ্যাকচুয়ালি আমাদের জীবকুলের কোথায় কোথায় কাজে লাগে। প্রথম যেটা, যে আমাদের সাইটোপ্লাজমের 60 থেকে 90%ই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দেখো ওয়াটার, ঠিক আছে। এবং সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমও বলা যেতে পারে, যে নিউক্লিয়াস সাইটোপ্লাজমকে একসাথে তার 60% থেকে 90% হচ্ছে ওয়াটার। যেমন আমরা অ্যাকচুয়ালি দেখি অ্যাভারেজ বলা হয় 60% ওয়াটার, এবং ব্রেন সেলের মধ্যে 90% ওয়াটার থাকে। এবং এই জলটা কিন্তু বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটি, যে শারীরবৃত্ত বিভিন্ন প্রক্রিয়ায়, সেটা ধরো সালোক সংশ্লেষ হতে পারে বা অন্যান্য জৈবনিক প্রক্রিয়ায় কিন্তু কাজে লাগে। অন্যদিকে উদ্ভিদের বীজের যে অঙ্কুরোদ্গম, তার জন্য সবার প্রাথমিক প্রয়োজনীয় উপাদান হচ্ছে জল। অন্যদিকে উদ্ভিদরা যে দেখো যে জলের মাধ্যমে কিন্তু তাদের খনিজ আয়ন যে পরিবহন যেগুলো হচ্ছে বা খাদ্যের যে পরিবহন হচ্ছে জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে, তার মাধ্যম কিন্তু জল। এবং আমাদের দেহেতেও রক্ত বা লসিকা, সেটাও কিন্তু প্রধান যেটা মাধ্যম সেটা কিন্তু জলই। অন্যদিকে বেশ কিছু জীবের ক্ষেত্রে, সেটা ধরো সামুদ্রিক জীব হোক বা স্থলজ যে অ্যাকচুয়ালি ফ্রেশ ওয়াটার যে জলাধার যেগুলো রয়েছে, ধরো পুকুর, নদী, বা ধরো আমরা বড় জলাশয় বা দিঘি যেগুলোকে বলি লেক, সেইখানেতে জীবগুলো, বেশ কিছু জীব কিন্তু জলের মধ্যেই বসবাস করে। আবার দেখা যায় যে জল কিন্তু আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করে। উদ্ভিদের ক্ষেত্রে বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমেই হোক, ট্রান্সপিরেশনের থ্রু দিয়েই হোক, বা আমাদের ক্ষেত্রে ঘাম বা সোয়েট সিক্রেশনের থ্রু দিয়েই হোক, আমাদের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার রেগুলেট করতে হেল্প করে। এবং অবভিয়াসলি প্ল্যান্টের ক্ষেত্রে ফটোসিনথেসিস যে প্রসেসটা, সেইটা কিন্তু খুবই একটা ভাইটাল প্রসেস, যেখানে কিন্তু জলের প্রয়োজন আছে। অন্যদিকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ উপাদানটা পরিবেশের মধ্যেতে রয়েছে, যেটা আমাদের উপরে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে, সেটা হচ্ছে সানলাইট। কারণ জলের পাশাপাশি সূর্যালোক এটাও খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। এবং সূর্যালোক যেটা রয়েছে, সেই সূর্যালোকের অ্যাকচুয়ালি প্রাবল্য, যে সূর্যালোকের প্রাবল্য, কি রঙের কি বর্ণের সূর্যালোক এবং কত সময় ধরে অ্যাকচুয়ালি পরিবেশের মধ্যে সূর্যালোকের উপস্থিতি রয়েছে, তার উপরে ভিত্তি করে কিন্তু
সেখানকার যে বনভূমি রয়েছে সেই বনভূমিটা কিন্তু আলাদা আলাদা হয় এবং সেই বনভূমির উপর নির্ভর করি প্রাণীকুল যেটা সেটাও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এবার দেখো যেটা বলা হয় যে ইন্টেন্সিটি যত বাড়বে তত ফটোসিনথেসিস রেট বাড়ে গাছের। অন্যদিকে কালার অফ লাইট, যে লাল বর্ণ যেটা হয় সেই লাল বর্ণ কিন্তু অ্যাকচুয়ালি সবসময় বলা হয় যে ফটোসিনথেসিসের জন্য সেটা কিন্তু সব থেকে উপযোগী। আর অন্যদিকে ডিউরেশন অফ লাইট, যত বেশি সময় ধরে সূর্যালোক থাকবে তত কিন্তু রেট অফ ফটোসিনথেসিস যেটা সেটা কিন্তু বেশি ভালো করে চলবে। এবার যে সকল গাছ অ্যাকচুয়ালি তীব্র সূর্যালোক বা উজ্জ্বল সূর্যালোকের মধ্যে জন্মায় তাদেরকে বলা হয় ফটোফিলিক প্ল্যান্ট, মানে এরা সূর্যালোক পছন্দ করে। যে সকল উদ্ভিদ অ্যাকচুয়ালি সরাসরি সূর্যালোকের মধ্যেতে জন্মগ্রহণ করতে পারে না, মানে যে উদ্ভিদগুলো অ্যাকচুয়ালি দেখা যায় যে জল মানে সূর্যালোক যেটা সেই সূর্যালোকটা খুব বেশি পছন্দ করে না বা তীব্র সূর্যালোকের মধ্যে এই গাছগুলোকে রাখা হলে এরা কিন্তু দেখা যায় এক্সেসিভ বাষ্পমোচন হয় এবং দেহ থেকে জল বেরিয়ে যায় এবং তারা মারা যায়। তো এই ধরনের প্ল্যান্টগুলোকে বলা হয় ফটোফোবিক প্ল্যান্ট। যেমন দেখো ফার্ন জাতীয় যে উদ্ভিদ বা মস জাতীয় যে উদ্ভিদ সেগুলো। আর অন্যদিকে ফটো নিউট্রাল প্ল্যান্ট কিছু গাছ আছে যেমন গোলাপ গাছ, এক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপার নয় যে সূর্যালোক বেশি থাকলেও কম থাকলেও এদের কিন্তু ফলনের খুব একটা কিছু পার্থক্য হয় না, সারা বছরই গোলাপ ফুল দেখবে সেখানেতে তৈরি হচ্ছে। তো এখানে দেখো তাহলে এটা হচ্ছে ফটো নিউট্রাল প্ল্যান্ট। তাহলে সূর্যালোকের পছন্দ অপছন্দের উপরে ভিত্তি করে আলাদা আলাদা রকম হয়। ঠিক সেরকম অ্যানিমেলের ক্ষেত্রেও দেখা যায় কিছু অ্যাকচুয়ালি অ্যানিমেল আছে যাদেরকে বলা হয় ডে নিউট্রাল অ্যানিমেল, মানে হচ্ছে এদের ক্ষেত্রে প্রজনন ঋতু যেটা সেটা কিন্তু সারা বছরই, মানে এদের স্পেসিফিক্যালি কোনো প্রজনন ঋতু নেই যে গ্রীষ্মকাল বা শীতকাল এরকম কোনো ব্যাপার নেই। এবার দেখা যায় এদেরকে বলা হয় ডে নিউট্রাল অ্যানিমেল, যে সারা বছরই তাদের কিন্তু প্রজনন যে প্রক্রিয়া সেটা চলতে থাকে। হিউম্যানও এই ক্যাটাগরির মধ্যেই আসে। অন্যদিকে শর্ট ডে অ্যানিমেল, মানে যখন দেখা যায় যে দিনের দৈর্ঘ্য যেটা সেটা কম হয় তখন কিছু জীবের ক্ষেত্রে যেমন হরিণের ক্ষেত্রে তখনই প্রজনন ঋতু অ্যাকচুয়ালি আসে, মানে শীতকালের টাইমটাতে। অন্যদিকে দেখো লং ডে অ্যানিমেল, ঘোড়ার ক্ষেত্রে যেটা দেখা যায় এদের প্রজনন ঋতু কিন্তু হচ্ছে গ্রীষ্মকাল, অর্থাৎ যখন দিনের দৈর্ঘ্য বেশি, সূর্যালোক সারাদিন বেশি সময় ধরে সেটা থাকছে তখনই কিন্তু এদের এটা প্রজনন ঋতু। তো ন্যাচারালি দেখা যায় যে সানলাইট সেটা দেখো বিভিন্নভাবে উদ্ভিদ এবং প্রাণীকুল যেটা রয়েছে তো তাদেরকে কিন্তু প্রভাবিত করছে। এবার যদি আমরা অ্যাকচুয়ালি সানলাইটের এফেক্ট অ্যানিমালসের ওপরে একটু খেয়াল করে দেখি তাহলে প্রথমেই আসছে দেখবে সানলাইটের ওপর নির্ভর করেই আমাদের স্কিনের যে পিগমেন্টেশন, অ্যাকচুয়ালি ত্বকের যে বর্ণ সেটা কিন্তু নির্ভরশীল হয়, কারণ মেলানিন সিনথেসিস সেটা সরাসরি সূর্যালোকের ওপরই কিন্তু নির্ভরশীল হয়। আবার অন্যদিকে দেখো সালমন মাছের যে লার্ভার বৃদ্ধি সেটা কিন্তু সূর্যালোকের পরিমাণ যত বাড়বে অ্যাকচুয়ালি সালমন মাছেরও কিন্তু তাদের গ্রোথ যেটা সেই গ্রোথটা কিন্তু বাড়তে থাকে। এটা ছাড়াও দেখো সূর্যালোকের উপর নির্ভর করি বা আলোকের উপর নির্ভর করি আমাদের দৃষ্টিশক্তি যেটা সেটা নির্ভরশীল। রাত্রেবেলাতে কিন্তু আমাদের দেখো যেহেতু সূর্যালোক অনুপস্থিত থাকছে সেই জন্য আমরা চারপাশ দেখতে পাচ্ছি না এবং কৃত্রিম আলোর মাধ্যমে টর্চ বা অন্য আলোর সাহায্যে যতটা অবধি আলো দিতে পারছি ততটা অবধি আমরা দেখতে পাই। অন্যদিকে মাইগ্রেশন, দেখা যায় পরিযান, এই যে ঘটনাটা যে একটা জীব একটা স্থান থেকে অন্য স্থানের দিকে চলে যাচ্ছে, এই পরিযানের সময় দেখা যায় যখনই জীবগুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে যাচ্ছে তখন কিন্তু দিনের বেলাতে তারা সূর্যালোকের যেটা সূর্যের যে অ্যাকচুয়ালি যেখানে রয়েছে সেই সূর্যকে ফলো করেই তারা কিন্তু একদিক থেকে অন্যদিকে যায়, কারণ তারা সূর্যকে দেখেই কিন্তু দিক নির্ণয় করে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তো সেই জন্য দেখো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা সূর্যালোকের জন্য। অন্যদিকে আবার দেখা যায় সেটা হচ্ছে যে কিছু আবার ঝিনুকের ক্ষেত্রে দেখা যায় যেমন মাইটিলাস লার্ভার ক্ষেত্রে যে এদের তাপমাত্রা কম থাকলে এদের আবার বৃদ্ধি যেটা বা ওদের যে সেল বা খোলকের যে গ্রোথ যেটা সেটা কিন্তু বেশি হয়। সুতরাং দেখো সূর্যালোকের উপর নির্ভর করে এক একটা জীবের ক্ষেত্রে তাদের বৃদ্ধি বা তাদের দেখো মাইগ্রেশন বা তাদের দেহের গঠন বা বর্ণ বা বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলো কিন্তু দেখো নির্ভরশীল হচ্ছে। এবার দেখো যে বলা হচ্ছে যে সমুদ্রের যে জল রয়েছে সমুদ্রের জলের গভীরতা অনেক বেশি, সেই জন্য একদম নিচে অবধি যে সূর্যালোক পৌঁছায় তা কিন্তু নয়। এটা শুধু সমুদ্রের ক্ষেত্রে নয়, খুব বড় জলাশয়ের মধ্যেও এই ঘটনা ঘটতে পারে। তো ধরো অ্যাকচুয়ালি এখানেতে কতগুলো অংশকে বলা হয়, কতগুলো সূর্যালোক কতটা প্রবেশ করছে তার ভিত্তিতে দেখো কতগুলো অংশতে এই গোটা জলাশয়কে ভাগ করা হয়। তার মধ্যে প্রথম হচ্ছে লিটোরিয়াল জোন। লিটোরিয়াল জোন হচ্ছে একদম যে কোনো জলাশয়ের পাড়ের দিকের অংশ যেখানে সূর্যালোক একদম মাটি অবধি প্রবেশ করে যাচ্ছে, সেই অংশটাকে বলা হয় লিটোরিয়াল জোন। অন্যদিকে দেখো যেখানে জলাশয়টা গভীর বেশ কিছুটা
তো সেই গভীরতা যে জায়গায় রয়েছে সেই জায়গায় যতটা অবধি সূর্যালোক পৌঁছাচ্ছে ততটা অবধি পোর্শনকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে লিমনেটিক জোন। অন্যদিকে দেখা যায় যে অংশটাতে সূর্যালোক পৌঁছাচ্ছে না সেই অংশটাতে বলা হয় সেটা হচ্ছে প্রোফাউন্ডাল জোন। আর একদম জলাশয়ের নিচের দিকে যেখানে হিউমাস, অর্থাৎ কোনো জীব মারা গেলে তাদের হিউমাসগুলো যে অংশটাতে জমে এবং সেই হিউমাসটাকে আমরা কিন্তু পাঁক হিসেবে চিনি, তো সেই রিজিয়নটাকে বলা হয় সেটা হচ্ছে বেন্থিক রিজিয়ন। তো 4টে অংশ রয়েছে, লিটোরিয়াল, লিমনেটিক, প্রোফাউন্ডাল, বেন্থিক। অ্যাকচুয়ালি লিমনেটিক যে জোনটা সেখানেই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো ম্যাক্সিমাম গ্রো করে এবং তারা জলেতে ভাসমান ফাইটোপ্ল্যাঙ্কটন হয়। লিটোরিয়াল জোনে যে উদ্ভিদগুলো থাকে সেগুলো কিন্তু সব একদম বটমেতে আটকানো থাকে, মানে তারা কিন্তু ফিক্সড একটা জায়গা। অন্যদিকে দেখা যায় যে হার্বিভোর অ্যানিম্যালগুলো ম্যাক্সিমামই থাকে সেটা হচ্ছে লিমনেটিক জোন, আর কার্নিভোর অ্যানিম্যালগুলো ম্যাক্সিমাম থাকে প্রোফাউন্ডাল জোন। যখন তাদের শিকার করার ইচ্ছা হয় তারা লিমনেটিক জোনে এসে খাবার শিকার করে। আর যখনই দেখা যায় ফাইটোপ্ল্যাঙ্কটন বলো, জু প্ল্যাঙ্কটন বলো বা কোনো মাছ, যে সে হার্বিভোর হোক কার্নিভোর হোক, যখন মারা যায় তারা সবাই কিন্তু এসে অ্যাকচুয়ালি পরে সেটা হচ্ছে বেন্থিক রিজিয়নে, এবং এখানেই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া দিয়ে ওদের বডিগুলো ডিকম্পোজ হয় এবং হিউমাস সেটাও কিন্তু তৈরি করে একদম এই বটম যে রিজিয়নটা রয়েছে সেখানে। এবার দেখো বলা হচ্ছে লাইটের ওপর নির্ভর করে বেশ কতগুলো জিনিসও সেখানে কিন্তু ডিপেন্ডেন্ট। যেমন দেখো সিড জার্মিনেশন, অ্যাকচুয়ালি সিডের জার্মিনেশনের জন্য সেখানে কিন্তু সানলাইট খুবই দরকার। সেকেন্ড যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে গ্রোথ, এবং প্ল্যান্টের ক্ষেত্রে যে আমরা দেখি সেই ট্রপিক মুভমেন্ট, যে ফটোট্রপিক মুভমেন্ট, সানলাইটের দিকে প্ল্যান্টের মুভমেন্ট হয়, সেই গ্রোথ অ্যান্ড মুভমেন্ট সেগুলো সবই কিন্তু দেখো সানলাইটের উপর ডিপেন্ড করে রয়েছে। ফটোসিনথেসিস যে প্রসেসটা কথাতেই আছে, ফটোসিনথেসিস মানে লাইটের প্রেজেন্সে কোনো একটা কিছু তৈরি করা। এবং তার সাথে সাথে ফ্লাওয়ার ডেভেলপমেন্ট। দেখবে আমরা জানি যে কিছু প্ল্যান্ট আছে যেগুলোকে বলা হয় লং ডে প্ল্যান্ট, শর্ট ডে প্ল্যান্ট, মানে যাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যখন দিনের দৈর্ঘ্য বেশি হয় তো সেই সময় কিছু গাছের ফুল হয়, আর যখন অ্যাকচুয়ালি দিনের দৈর্ঘ্য কম হয় তখন দেখা যায় কিছু গাছে ফুল হয়। তো সেই হিসেবেই সেগুলো ফ্লাওয়ার ডেভেলপমেন্ট, সেই হিসেবেই দেখবে লং ডে প্ল্যান্ট বা শর্ট ডে প্ল্যান্টের শ্রেণীবিভাগ সেটা করা হয়। তো সেই ঘটনাগুলো দেখো অ্যাকচুয়ালি সবই কিন্তু সানলাইটের উপর ডিপেন্ড করে আছে। অন্যদিকে পরের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। এটাও কিন্তু এনভায়রনমেন্টের একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে টেম্পারেচার। এবার মোটামুটি বলা হয় যে 0 to 60 ডিগ্রি ফেভারেবল ফর লাইফ, কারণ 0 থেকে 60 ডিগ্রির মধ্যেই টেম্পারেচার যেখানে ভ্যারি করে সেইখানেই কোনো না কোনো অ্যানিম্যাল খুঁজে পাওয়া যায়। তবে যেটা বলা হয় যে আমাদের দেহের মধ্যে 0 to 40 ডিগ্রি দেহের সব এনজাইমগুলো কাজ করে, কিন্তু 40 ডিগ্রি যখনই ক্রস করে যায় তখনই কিন্তু এনজাইমগুলো নিষ্ক্রিয় হতে শুরু হয়। তার জন্য সেই সময় হয়তো 60 ডিগ্রি অবধি অ্যাকচুয়ালি অ্যানিম্যালরা সার্ভাইভ হয়তো করতে পারে, কিন্তু তাদের মেটাবলিক অ্যাক্টিভিটি বা গ্রোথ বা ডেভেলপমেন্ট সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি টেম্পারেচার 40 ডিগ্রি ক্রস করে গেলেই কিন্তু সেই প্রসেসগুলো অ্যাকচুয়ালি স্টপ হয়ে যায় বা স্লো ডাউন হয়ে যায়। তো সেই জন্যই এমনিতে 0 to 60 ডিগ্রি এই টেম্পারেচারের মধ্যেই বিভিন্ন অ্যানিম্যালগুলোকে আমরা কিন্তু পরিবেশের মধ্যে দেখতে পাই। এবার দেখো যে টেম্পারেচার এটা কিন্তু বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে থাকে। যেমন দেখো ল্যাটিটিউড, অ্যাকচুয়ালি আমরা এই ট্রপিক্যাল রিজিয়ন থেকে যত উপরের দিকে যাব টেম্পারেচার কমবে। আবার দেখো সেকেন্ড হচ্ছে হিউমিডিটি। অ্যাকচুয়ালি হিউমিডিটি মানে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ। এবার যেহেতু ওয়াটার ভেপার অ্যাকচুয়ালি কিছুটা টেম্পারেচার অ্যাবজর্ব করে রেখে দেয়, সেই জন্য এনভায়রনমেন্টের মধ্যে হিউমিডিটি যত বাড়বে তত কিন্তু অটোমেটিক্যালি দেখবে আবহাওয়াটা একটু গুমোট বা একটু গরম টাইপের থাকবে। আর যত হিউমিডিটি কম থাকে তত কিন্তু ওয়েদার সেটা কিন্তু অনেকটা সুদিং হয়ে যায়, অনেকটা ভালো। এবার দেখো পরে আরো যেগুলো রয়েছে যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে সিজন ভ্যারি করে, এবং সিজনের উপরে নির্ভর করে দেখো সিজনাল ফ্লাওয়ার বা সিজনাল ফ্রুট বা সিজনাল ভেজিটেবলস সেগুলো গ্রো করছে। এবং দেখো তার সাথে সাথে অ্যাকচুয়ালি টেম্পারেচারের উপর যেমন সিজন নির্ভরশীল সেরকম সয়েলও নির্ভরশীল, কারণ খুব বেশি টেম্পারেচার বেশি হলে সয়েলটা কিন্তু ড্রাই হয়ে যায়, আর যদি টেম্পারেচার কম থাকে তাহলে সয়েল কিন্তু অনেকটা ময়েস্ট থাকে অনেক বেশি সময়। এবং ন্যাচারালি ভেজিটেশন সেই ভেজিটেশনটাও কিন্তু পুরোপুরি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট হয়। অন্যদিকে দেখো অল্টিটিউড, হাইট, স্লোপ এগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ আমরা দেখো যত অ্যাকচুয়ালি মানে যে কোনো সময় যে পাহাড়ের যত উপরের দিকে যাব এবং যত দেখো হাইট বাড়বে বা অল্টিটিউড বাড়বে তত কিন্তু টেম্পারেচার অ্যাকচুয়ালি ডিক্রিজ করতে করতে যাবে। এবং স্লোপটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, কারণ ন্যাচারালি দেখা যায় যে স্লোপ দিয়ে যখন উপরের দিকে ওঠা হচ্ছে তখন ন্যাচারালি কিন্তু যে পাহাড়ের একদিকের স্লোপে যেরকম ওয়েদার হয়
উল্টো দিকে স্লোপের ওয়েদার কিন্তু আলাদা হয়। সুতরাং সেই স্লোপের কারণেও দেখো টেম্পারেচার হেরফের করবে, কারণ একটা সাইডে হয়তো বৃষ্টিপাত বেশি হচ্ছে, একটা সাইডে বৃষ্টিপাত কম হচ্ছে, তো ন্যাচারালি সেখানে কিন্তু টেম্পারেচারের হেরফের ব্যাপারটা এখানে থেকেই যাবে। এবং যেটা বলা হয় যে অ্যাভারেজ যে কোনো অ্যাকচুয়ালি পাহাড়ে যখনই ওঠা হয় তখন প্রত্যেক 1000 মিটার করে উঠলে টেম্পারেচার কিন্তু 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে টেম্পারেচার অ্যাকচুয়ালি কমতে থাকে। তাহলে যত উপরের দিকে যাওয়া যায় তত দেখো টেম্পারেচার যেটা সেটা কিন্তু ডিক্রিজ করবে, এটা একদমই তাই। এবার টেম্পারেচারের টলারেন্সের উপরে ভিত্তি করে আমরা অ্যাকচুয়ালি আমাদের অর্গানিজম যেগুলো আমাদের চারপাশে রয়েছে তাদেরকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেটা হচ্ছে দেখো যে প্রথম সেটা হচ্ছে ইউরিথার্মাল, আর একটা যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে যেটাকে দেখবে আমরা বলে পয়কিলোথার্ম। এবার এখানে চারটে জিনিস দেখিয়েছে, চারটে জিনিসের সম্পর্কে একটুখানি আমরা একটা একটা করে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে প্রথম যেটা বলা হয় সেটা হচ্ছে হোমিওথার্ম বা এন্ডোথার্ম। যে হোমিওথার্ম বা এন্ডোথার্ম বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে সব থেকে ভালো বোঝা যায়। যে হোমিওথার্ম বা এন্ডোথার্ম বলতে যেটাকে অ্যাকচুয়ালি বোঝানো হয় সেটা হচ্ছে এনভায়রনমেন্টের টেম্পারেচার যা খুশি থাকুক, দেহের তাপমাত্রা সবসময় এদের ক্ষেত্রে ফিক্স থাকে। তো যাদের ক্ষেত্রে পরিবেশের তাপমাত্রা যা খুশি হোক, নিজের দেহের তাপমাত্রা সেটা যখন ফিক্স থাকবে তখন সেইটাকে বলা হয় সেটা হচ্ছে হোমিওথার্ম বা এন্ডোথার্ম, যেটা অ্যাকচুয়ালি হিউম্যানের মধ্যে দেখতে পাওয়া যায়। আর যারা এই নিজেদের বডি টেম্পারেচার রেগুলেট করতে পারে না, সেই জন্য তারা দেখা যায় খুব গরম পড়লে সেই অ্যানিমেলগুলো অ্যাকচুয়ালি হাইবারনেশনে, খুব গরম পড়লে তারা অ্যাস্টিভেশনে চলে যায়, আর খুব ঠান্ডা যখন হয় তখন আবার হাইবারনেশন বা শীত ঘুমেতে চলে যায়। তো দেখো গ্রীষ্ম ঘুম বা শীত ঘুমেতে তারা চলে যায়। এবার যারা দেখো নিজেদের দেহের তাপমাত্রাটা সারা বছর ফিক্সড রাখতে পারছে তাদেরকেই বলা হয় উষ্ণ শ্রোণিত প্রাণী। আর যারা নিজেদের দেহের তাপমাত্রা সবসময় ফিক্সড রাখতে পারে না তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় শীতল শ্রোণিত প্রাণী। ঠিক আছে, তাহলে একজন হচ্ছে হোমিওথার্ম বা এন্ডোথার্ম, আর একজনকে বলছে পয়কিলোথার্ম বা একটোথার্ম। এবার ন্যাচারালি দেখো যে তাহলে কিছু জীব আছে যারা নিজেদের টেম্পারেচার কন্ট্রোল করতে পারে বলে একটা টেম্পারেচারের বাইরের পরিবেশে পার্থক্য হলেও তারা কিন্তু নিজেদের অ্যাক্টিভিটিটাকে নর্মাল রাখতে পারছে। তো সেই জন্য দেখো হিউম্যানকে আরেকটা ভাবেও এক্সপ্লেন করা যায়, হিউম্যানকে বলা হয় ইউরিথার্মাল। ইউরিথার্মাল মানে হচ্ছে যারা একটা টেম্পারেচারের পার্থক্য সহ্য করতে পারে। কিন্তু যারা দেখো টেম্পারেচারের পার্থক্য সহ্য করতে পারে না, মানে পয়কিলোথার্মস যাদের বলা হয়, তাদেরকে বলা হয় স্টেনোথার্মাল। কারণ তারা তাপমাত্রার হেরফের বেশি হলে তারা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে কিছু জীব আছে যারা কিন্তু মারাও যেতে পারে। তো সেই জন্য দেখা যায় যে ইউরিথার্মাল হচ্ছে যে যারা বড় টেম্পারেচারের পার্থক্য সহ্য করতে পারে, যেমন হিউম্যান। আর স্টেনোথার্মাল হচ্ছে যারা টেম্পারেচারের পার্থক্য সহ্য করতে পারে না, তারা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সেগুলো হচ্ছে দেখো এই যে মোলাস্কার ক্ষেত্রে বলতে পারো বা ব্যাঙের ক্ষেত্রে বলতে পারো সেটা। তাহলে একটা রয়েছে দেখো এন্ডোথার্মাল, একটোথার্মাল, সেই হিসেবেও এটাকে এক্সপ্লেন করা যেতে পারে। অ্যাকচুয়ালি এগুলো সবই সমার্থক শব্দ, মানে হচ্ছে হোমিওথার্ম বা এন্ডোথার্ম যা কথা সেম কথা, ঠিক সেরকমই দেখো শীতল শ্রোণিত প্রাণী যারা তাদেরকে পয়কিলোথার্ম বা একটোথার্ম বলা হয়। এবার যারা তাপমাত্রার পার্থক্য সহ্য করতে পারছে তাদেরকে আরো একটা নাম দেওয়া হচ্ছে ইউরিথার্মাল, আর যারা তাপমাত্রার পার্থক্য সহ্য করতে পারছে না তাদেরকে বলা হচ্ছে স্টেনোথার্মাল। আর কিছু জীব আছে যেমন বাদুড়। বাদুড় হচ্ছে দেখো ম্যামেলস গোষ্ঠীভুক্ত। এবার সেই জন্য ম্যামেলসের বৈশিষ্ট্য অনুযায়ী অ্যাকচুয়ালি বাদুড় কিন্তু হিসেব মতো হোমিওথার্ম বা উষ্ণ শ্রোণিত প্রাণী। এবার দেখা যায় যে বাদুড়ের একটা বিশেষত্ব হচ্ছে যদি তাপমাত্রার হেরফের করে তাহলে কিছুটা সময় বা কিছুটা তাপমাত্রার হেরফের ও কিন্তু নিজের তাপমাত্রা, দেহের তাপমাত্রাটাকে রেগুলেট করতে পারে। কিন্তু তাপমাত্রার হেরফের যেটা হচ্ছে সেটা যদি খুব বেশি হয়ে যায় তখন আবার এ কিন্তু শীতল শ্রোণিত প্রাণীর মতো আচরণ করে, মানে ব্যাঙ বা সাপের মতো আচরণ করে। তাহলে ন্যাচারালি দেখো এরা কি করছে, কিছুটা ক্যারেক্টার দেখাচ্ছে সেটা হোমিওথার্ম বা উষ্ণ শ্রোণিত প্রাণীর মতো, আর কিছুটা ক্যারেক্টার দেখাচ্ছে পয়কিলোথার্মস বা শীতল শ্রোণিত প্রাণীর মতো। সেই কারণে এদেরকে বলা হয় সেটা হচ্ছে হেটারোথার্মস। কারণ দেখো দুজনাকারী প্রপার্টি কিন্তু এটা দেখাচ্ছে, সেই কারণে এদেরকে বলছে সেটা হচ্ছে হেটারোথার্মস। এবার দেখো যে কোন প্ল্যান্ট কতটা তাপমাত্রা সহ্য করতে পারে তার উপরে ভিত্তি করেও আবার আমরা উদ্ভিদকে বিভিন্ন ভাগে ভাগ করি। যেমন দেখো মেগাথার্মস, যারা হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্টের যে গাছগুলো রয়েছে সেইগুলোকেই বলা হয় মেগাথার্মস, কারণ এরা প্রচন্ড তাপমাত্রা সহ্য করে কিন্তু বেঁচে থাকতে পারে। মেসোথার্মস, যেগুলো ডেসিডুয়াস ফরেস্ট বা পর্ণমোচী বনভূমিতে যে গাছগুলো দেখতে পাওয়া যায়, তারা কিন্তু কি হয় এক্সেসিভ টেম্পারেচার নয়, একটু কম টেম্পারেচার, কম্পারেটিভলি কম টেম্পারেচার সহ্য করতে পারে। যারা দেখা যায় যে খুবই কম টেম্পারেচারে জন্মায়, মানে সেই যারা দেখবে ঠান্ডা জায়গায় পাহাড়ি অঞ্চলে জন্মায়, যেটা হচ্ছে কনিফেরাস ফরেস্ট,
মানে তোমার অ্যাকচুয়ালি সোজা কথা হচ্ছে পাইন গাছ যেগুলো রয়েছে ব্যক্তবীজী উদ্ভিদ জিমনোস্পার্ম সেইগুলো যেখানেতে জন্মায়, তো সেই অ্যাকচুয়ালি পাইন গাছ যারা একটু কম টেম্পারেচারে জন্মায় তাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোথার্মস। আর হেকিস্টোথার্ম মানে হচ্ছে যারা একদম বরফাবৃত অঞ্চল যেখানে টেম্পারেচার মাইনাস, সারা বছরই টেম্পারেচার। এটাও অ্যাকচুয়ালি মানে পাইন গাছই দেখতে পাওয়া যায়, কিন্তু সকল ব্যক্তবীজী উদ্ভিদ ওখানে জন্মায় না। জিমনোস্পার্মের সব ভ্যারাইটিগুলো কিন্তু তুমি মাইক্রোথার্মস তারা কনিফেরাস ফরেস্টে তুমি তাদের পাবে, কিন্তু পার্টিকুলারলি শুধু পাইন গাছই একমাত্র প্রচন্ড কম টেম্পারেচার সহ্য করতে পারে। সেই জন্য তাকে আমরা কিন্তু খুঁজে পাবো অ্যাকচুয়ালি যেগুলো একদম প্রচন্ড ঠান্ডা জায়গা, যেগুলোকে দেখবে ওই অ্যালপাইন তুন্দ্রা বলা হয়, সেই অ্যালপাইন ফরেস্টের মধ্যে এই গাছগুলোকে খুঁজে পাওয়া যায়। তাহলে টেম্পারেচারের সহ্য ক্ষমতার উপর নির্ভর করে দেখো গাছকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, মেগাথার্ম, মেসোথার্ম, মাইক্রোথার্ম এবং হেকিস্টোথার্ম, এই 4টে ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। এবার কতগুলো দেখো এক্সেপশনাল ক্যারেক্টার, যেমন নর্মালি আমরা পড়লাম যে অ্যাকচুয়ালি আমরা মানে লিভিং অর্গানিজম খুঁজে পাই সেটা হচ্ছে 0 to 60 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে খুঁজে পায়, কিন্তু পাইন গাছ তারা দেখো -30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেও বেঁচে থাকতে পারে এবং নর্মাল অ্যাক্টিভিটি চালাতে পারে। তাহলে এটা একটা ব্যতিক্রমী উদাহরণ। ঠিক সেরকমই ডেজার্ট ম্যান্টিস, এরা 62 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 62 ডিগ্রি মানে 60 ডিগ্রি থেকে বেশি, তারা সেই টেম্পারেচারেও সার্ভাইভ করতে পারে এবং নর্মাল অ্যাক্টিভিটি চালাতে পারে। আবার দেখো পিট ভাইপার, ঠিক আছে, এই পিট ভাইপার যারা রয়েছে এরা কিন্তু আবার দেখো যে বডি টেম্পারেচার সেটা ফিল করতে পারে এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করি তারা কিন্তু মানুষকে বা অন্য কোনো অ্যানিম্যালকে তারা ডিটেক্ট করতে পারে এবং সেইটার উপর ডিপেন্ড করি তারা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাক করে, কোনো হিউম্যানকে তারা অ্যাটাক করে থাকে বা অন্য কোনো অ্যানিম্যালকে অ্যাটাক করে। অন্যদিকে কিছু কিছু অ্যানিম্যাল আছে, যেমন দেখা অ্যাকচুয়ালি সাইক্লপসের ক্ষেত্রে হয়, তাদের সেক্স ডিটারমিনেশন মানে মেল ফিমেলনেস সেটা কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তাদের ক্ষেত্রে হয়। এবং শুধু সাইক্লপসের ক্ষেত্রে এমন ব্যাপার আছে তা নয়, এটা মানে সাইক্লপস ছাড়াও দেখা যায় যে কচ্ছপের ক্ষেত্রে দেখা যায় বা তোমার অ্যাকচুয়ালি কুমিরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এদের কিন্তু এরকম সেক্স ডিটারমিনেশন সেটা কিন্তু পুরোপুরি মানে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। ডিম থেকে মেল অর্গানিজম তৈরি হবে না ফিমেল তৈরি হবে, এটা পুরোটাই টেম্পারেচারের উপর নির্ভরশীল হয়। ঠিক সেরকম দেখা যায় গ্যামেট প্রোডাকশন এটা অনেকের ক্ষেত্রে টেম্পারেচারের উপর নির্ভরশীল হয়, কারণ কারো কারো দেখা যায় প্রজনন ঋতু গ্রীষ্মকাল, কারোর প্রজনন ঋতু বা রিপ্রোডাক্টিভ অ্যাকচুয়ালি সিজন সেটা কিন্তু শীতকাল। আবার দেখা যায় কিছু কিছু অ্যানিম্যালের ক্ষেত্রে টেম্পারেচার যখনই বাড়ছে তখন তাদের দেহের গ্রোথ সেটাও বাড়ে। যেমন দেখো অ্যাকচুয়ালি কিছু ঝিনুকের ক্ষেত্রে, যেমন এখানে দেখাচ্ছে অস্ট্রিয়া বলে কিছু ঝিনুকের আর রয়েছে, সেই ঝিনুকের ক্ষেত্রে তাদের যে সেলের যে গ্রোথ সেটা কিন্তু অ্যাকচুয়ালি টেম্পারেচার যত বাড়ানো হয় 10 ডিগ্রি থেকে যদি 20 ডিগ্রি করা হয় তাহলে এদের গ্রোথ রেট অ্যাকচুয়ালি 1.5 সেন্টিমিটার করে বাড়ছিল সেটা 10.3 সেন্টিমিটার করে বাড়তে শুরু করে, তাহলে গ্রোথ রেটটা অটোমেটিক্যালি দেখো এদের কিন্তু অনেকটা বেড়ে যায়। তাহলে টেম্পারেচারের উপরও দেখো এনভায়রনমেন্টের অনেক কিছু জিনিস ডিপেন্ড করে। এবার যখনই টেম্পারেচারের কথা আসে দুটো ল, প্রথম মানে টোটাল অ্যাকচুয়ালি 4টে ল আছে, তার মধ্যে প্রথম দুটো ল খুব ইম্পর্টেন্ট, সেগুলো একটু খুব ভালো করে পড়তে হয়। একটা হচ্ছে অ্যালেন্স ল, ঠিক আছে, আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বার্গম্যানস ল। তো এখানকার মধ্যে দেখো সবার প্রথম আমরা পড়ছি অ্যালেন্স ল। অ্যালেন্স লর অ্যাকচুয়ালি আইডিয়া সেটা হচ্ছে যে মানে অ্যালেন্স লর মূল কথা হচ্ছে যে যেখানে যে কোনো সময় দেখা যায় যে পরিবেশের টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে দেখা যায় ওখানকার যে অ্যানিম্যালগুলো রয়েছে সেই অ্যানিম্যালগুলোরও বডি স্ট্রাকচার কিন্তু পাল্টে যায়। যেমন দেখা যায় যে ঠান্ডা জায়গার যে সমস্ত অ্যানিম্যালগুলো রয়েছে তাদের বডি সারফেস মানে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল সেইটা কিন্তু অ্যাকচুয়ালি সবসময় কম হয়, আর যারা গরম জায়গায় থাকে তাদের বডি সারফেস এরিয়া হয় সেই সারফেস এরিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি বডির রেসপেক্টে অনেক বেশি হয়, তাতে তারা তাড়াতাড়ি দেহ থেকে বার করে দিতে পারে। এবার সেই জন্য দেখা যায় পেঙ্গুইন সেটা কিন্তু পোলার রিজিয়নেও পাওয়া যায়, আবার গরম জায়গা গ্যালাপোগাস সেখানেও পাওয়া যায়। গ্যালাপোগাসের পেঙ্গুইনগুলো আকারে ছোট হয় আর মানে পোলার রিজিয়নের পেঙ্গুইনগুলো কিন্তু আকারে অনেক বড় হয়। এবার আমরা জানি যে কোনো জিনিস যত ছোট টুকরো হবে বা যত ছোট আকারের হবে তার কিন্তু সারফেস এরিয়া বেশি হয়, আর যত আকারটা বড় হবে তার সারফেস এরিয়া বা পৃষ্ঠতল সেটা কিন্তু কম হবে। এবার দেখো মানে বডির মাসের সাপেক্ষে বা বডি ওয়েটের সাপেক্ষে সারফেস এরিয়া সেটা কিন্তু কমতে থাকবে। তো ন্যাচারালি যেটা হয় যে এরা নিজেদের বডি টেম্পারেচারটাকে রেগুলেট করার জন্য
যেটা করে সেটা হচ্ছে যে এরা দেখবে সবসময় যেটা এদের বডির যে সারফেস এরিয়া, সেই সারফেস এরিয়াটাকে কম রাখে যাতে বডি থেকে এক্সেসিভ হিট না বেরিয়ে যায়। আর এদের আকৃতিটা ছোট হওয়ার পেছনে কারণ হচ্ছে এদের সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, যার জন্য হিট যেটা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, মানে বডি থেকে বেরিয়ে যায়। ঠিক একই রকম ভাবে দেখা যায় যে অ্যাকচুয়ালি মরুভূমি অঞ্চলে যে শেয়ালগুলো থাকে সেই শেয়ালগুলোর লেজগুলো অনেকটা ঝাঁকড়া মতো হয়, যার জন্য ওভারঅল দেখা যায় এদের বডির মধ্যে কানগুলো দেহের তুলনায় অনেক বড় হয়, লেজটাও অনেক ঝাঁকড়ালো হয়। তাতে কি হবে, বডি সারফেস এরিয়াটা দেখো অনেকটা বেড়ে যাচ্ছে কানগুলো অনেকটা বড় হওয়ার জন্য বা লেজটা অনেকটা বড় হওয়ার জন্য। তাতে কি হবে, এরা নিজেদের বডি হিটটাকে বার করে দিতে পারে। তার মানে গ্রীষ্মপ্রধান জায়গায় যেখানে গরম বেশি সেখানকার অ্যানিমেলদের বডির সারফেস যেটা সেটা বেশি হয়, আর শীত প্রধান জায়গায় যেটা রয়েছে সেখানকার অ্যাকচুয়ালি অ্যানিমেলগুলো যাতে এক্সেসিভ বডি টেম্পারেচার বেরিয়ে না যায় সেই জন্য এদের বডির সারফেস এরিয়া সবসময় কম হয়। এইটা হচ্ছে ব্যাপার। কারণ সিম্পলি তুমি একটা জিনিস ভাবো যে তুমি একটা কোনো ধরো ব্লক নিয়েছো, একটা কাঠের কোনো ব্লক নিয়েছো, এবার কাঠের ব্লকে যদি তোমার কাঠের ব্লকটা চারপাশে রং করতে বলা হয় তাহলে ন্যাচারালি কি হবে, তুমি দেখো চারপাশে রং করছো, তাহলে চারপাশে যেটা রং করছো সেটাই তো তার সারফেস এরিয়াতে রং করছো। এবার তুমি কাঠের ব্লকটাকে দেখো মাঝখান থেকে যত টুকরোতে তুমি ভাঙবে তত আমি যদি বলি যে প্রত্যেকটা টুকরোরও চারপাশে তোমায় রং করতে হবে, তাহলে যখনই তুমি ভাঙছো ব্লকটাকে তখনই দেখো সেখানে তোমার রং করার জন্য ভেতরের সারফেস এরিয়াগুলো আবার বেরিয়ে আসছে। তাহলে তোমার কিন্তু রং বেশি করতে হচ্ছে বা রঙের প্রয়োজন বেশি হচ্ছে। সেই জন্য যে কোনো জিনিস যত ছোট টুকরো হবে জানতে হবে তার সারফেস এরিয়া বাড়ে। তো সেই একই হিসেবে দেখা যায় যে বড় পেঙ্গুইনের থেকে ছোট পেঙ্গুইনের বডি সারফেস এরিয়া সবসময় কিন্তু বেশি হয় এক্সেসিভ টেম্পারেচারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। এবং এইরকমই আর একটা ঘটনা দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় সাইক্লোমরফোসিস, যেটা অনেক সময় বলা হয় সিজনাল অল্টারেশন। যেমন যেটা দেখতে পাওয়া যায় ড্যাফনিয়ার ক্ষেত্রে। ড্যাফনিয়া এটা কিন্তু একটা জু প্ল্যাঙ্কটন, এটা একটা ইনসেক্ট যেটা জলের মধ্যে থাকে এবং মাইক্রোস্কোপিক হয়, সেই জন্য এটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে জু প্ল্যাঙ্কটন। এই জু প্ল্যাঙ্কটনটার স্পেশালিটি হচ্ছে এরা যখন গ্রীষ্মকাল হয় বডি থেকে এক্সেসিভ টেম্পারেচার বার করার জন্য এদের মাথার দিক থেকে দেখো একটা হেলমেট সেটা একটু লম্বাটে টাইপের তৈরি হয় এবং লেজের দিকেও একটা স্পাইন লম্বা মতো তৈরি হয়। তার মানে যখনই গ্রীষ্মকাল এক্সেসিভ টেম্পারেচারটা বডি থেকে বার করার জন্য বডির সারফেস এরিয়াটাকে ও কিন্তু ইনক্রিজ করে নিল। কিন্তু যখনই দেখো আবার শীতকাল আসছে তখন কিন্তু এই টেম্পারেচারটা নিজের দেহের ভেতরেই ধরে রাখার জন্য ও কিন্তু ওর যে এক্সটেনশনগুলো তৈরি হয়েছিল সেগুলোকে সব দেখো নষ্ট করে ফেলছে, যে শীতকালে যাতে এক্সেসিভ টেম্পারেচার বেরিয়ে না যায়। তাহলে দেখা যাচ্ছে গ্রীষ্ম এবং শীতকালের মধ্যেতে কনস্ট্যান্টলি এদের স্ট্রাকচার যেটা সেই স্ট্রাকচারটা কিন্তু সাইক্লিক্যাল ম্যানারে চেঞ্জ হতে থাকে। তো এই প্রপার্টিটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালেন্স লকেই ফলো করছে, কিন্তু যেহেতু এটা তার জীবনচক্রের মধ্যে কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে যতদিন সে সার্ভাইভ করছে ততদিন, তো সেই ঘটনাটাকে সেই জন্য বলা হয় সাইক্লোমরফোসিস। এদের মরফোলজিক্যাল স্ট্রাকচার সাইক্লিক্যাল ম্যানারেতে চেঞ্জ হচ্ছে। এইটা হচ্ছে ড্যাফনিয়ার একটা মানে অরিজিনাল ছবি, যেটা হচ্ছে একটা জু প্ল্যাঙ্কটন যেটা অ্যাকচুয়ালি জলের মধ্যে ফ্রেশ ওয়াটারের মধ্যে আমরা খুঁজে পাই। এবার দেখো সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বার্কম্যানস ল। বার্কম্যান ল যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি সবার ফার্স্টেতে যে মানে কার্ল বার্গম্যান বলে একজন সায়েন্টিস্ট 1847-এতে সবার প্রথমে এটা ডিসকভার করে বা এটাকে এক্সপ্লেন করে। তার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে মানে ঠান্ডা জায়গার যে সমস্ত অ্যানিমেলরা রয়েছে বা যে সমস্ত মানুষ রয়েছে তাদের অ্যাকচুয়ালি কি হয় যে স্কিনের নিচেতে ঠান্ডা থেকে বাঁচার জন্য স্কিনের নিচেতে ফ্যাট সঞ্চিত হয়, তার জন্য তাদের আকার আকৃতি যেটা সেটা কিন্তু অনেক বড় হয়। মানে অ্যাকচুয়ালি নর্মাল বিয়ারের থেকে পোলার বিয়ারের যেহেতু স্কিনের নিচে ফ্যাট থাকে সেই জন্য তারা কিন্তু অনেকটা লম্বা চওড়া আকৃতির হয়। ঠিক সেরকমই এস্কিমো যারা হয় যারা ঠান্ডা দেশেতে থাকে তাদের যেটা হয় সেটা হচ্ছে ওদের স্কিনের নিচেতে ফ্যাট থাকার জন্য ওদের যে ভলিউম বা দেহের যে আয়তন সেই আয়তনটা কিন্তু অনেকটা বড় হয়। তো এইটা কি বলা হয় যেটা সেটা হচ্ছে বার্গম্যানস রুল। বার্গম্যানস রুলে বলা হচ্ছে যে শীতল জায়গার যে মানুষজন রয়েছে তাদের অ্যাকচুয়ালি বা যে অ্যানিমেলের রয়েছে তাদের বডির ভলিউম কিন্তু অনেক বেশি। আগের যেটা বক্তব্য ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি সারফেস এরিয়া পৃষ্ঠতলের সাপেক্ষে ছিল, আর এটার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আয়তন বা ভলিউমের সাপেক্ষে সেক্ষেত্রে বলা হচ্ছে। এবার দেখো চলে আসছে যেটা সেটা আর একটা ল, সেটা হচ্ছে গ্লজার্স ল। এই গ্লজার্স লতে একটু আলাদা টাইপের কথা বলা হয়েছিল। গ্লজার্স লতে যেটা অ্যাকচুয়ালি বলা হয় যে ঠান্ডা জায়গার যে অ্যানিমেলগুলো হয় তাদের কিন্তু বডির মধ্যে কালার ভেরিয়েশন সেরকম থাকে না, কারণ দেখো পোলার রিজিয়নের যে অ্যানিমেলগুলো আছে সবই কিন্তু দেখো প্রায় সাদাটে টাইপের। যে তুমি সেখানকার শেয়ালের কথা বলো, পোলার ফক্সের কথা বলো বা পোলার বিয়ারের কথা বলো, দেখো সাদাটে টাইপের।
কিন্তু যত তুমি দেখো ট্রপিক্যাল রিজিয়ন যেখানে সূর্যালোকের পরিমাণ খুব বেশি সেইখানেতে আসবে, তত দেখবে সেখানকার অ্যানিমেল যেগুলো রয়েছে যেমন ম্যাকাও বা পাখি বা প্রজাপতি তারা খুব কালারফুল হয়। তো সেই জন্য বলা হয় যে অ্যাকচুয়ালি সানলাইট কালার ফরমেশনের জন্য হেল্প করে। তো যেখানকার টেম্পারেচার একটু বেশি হয় তার মানে অবভিয়াসলি সেখানে সানলাইটের অ্যামাউন্টটাও বেশি, তো সেখানে সবসময় কিন্তু অনেক কালারফুল অর্গানিজম গ্রো করে। আর যত কিন্তু টেম্পারেচার কমতে থাকে সেখানে কালার ডেভেলপমেন্ট কিন্তু কমতে থাকে। তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি গ্লজার্স ল যেটা সেটা এক্সপ্লেন করে। এবং ন্যাচারালি আমরা দেখি যে দিনের বেলায় যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো একটা কালার তৈরি হয়, কিন্তু রাত্রেবেলায় যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলো কিন্তু সবসময় বর্ণহীন হয়, তাদের কিন্তু কোনো রং থাকে না। তো এই প্রপার্টিগুলোকেই যেটা বলা যেতে পারে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো গ্লজার্স ল। এবার এই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে দেখো জলাশয়ের মধ্যে যেমন সূর্যালোকের প্রবেশের উপরে নির্ভর করে যেমন বেশ কতগুলো লেয়ার বা বেশ কতগুলো অংশতে ভাগ করা যেতে পারে, ঠিক সেরকম দেখো যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করেও অ্যাকচুয়ালি জলাশয়ের মধ্যেতে কতগুলো লেয়ার বা ধাপে সেগুলোকে ভাগ করা হয়। এবং সেই জিনিসগুলোকে বলা হয় যেটা সেটা হচ্ছে থার্মাল স্ট্র্যাটিফিকেশন। দেখা যায় মোটামুটি অ্যাকচুয়ালি যে কোনো একটা জলাশয়ের উপরের দিকে টেম্পারেচার যেটা সেটা হচ্ছে মিডিয়াম থাকে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে। যত নিচের দিকে নামতে থাকে তত কিন্তু টেম্পারেচারটা ধীরে ধীরে অ্যাকচুয়ালি কমে। এবং আমরা জানি যে 4 ডিগ্রিতে অ্যাকচুয়ালি জলের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি হয়, সেই জন্য যে কোনো জলাশয়ের সবসময় তলাকার যে জল যেটা তার টেম্পারেচার কি হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। অবশ্যই যেটা ঠান্ডা জায়গা কম্পারেটিভলি সেই জায়গার কথাই বলা হচ্ছে। তো ধরো জলের উপরের লেয়ারটার অ্যাকচুয়ালি টেম্পারেচার হচ্ছে 22 ডিগ্রি, মাঝেরটা 10 ডিগ্রি, একদম নিচেতে যেটা সেটা হচ্ছে 4 ডিগ্রি। এবার যখনই হাওয়া দেয় এই হাওয়ার ঢেউয়ের ধাক্কা লাগার জন্য দেখো এই যে টেম্পারেচারটা এই টেম্পারেচারটা কখনোই কিন্তু একটা সোজা স্ট্রেট লাইনে থাকবে না, এটা অটোমেটিক্যালি দেখো এই লাইনগুলো কিন্তু বেন্ড হবে। এই যে 10 ডিগ্রি বা 4 ডিগ্রি বা 22 ডিগ্রি টেম্পারেচার এটা কিন্তু পাড়ের ক্ষেত্রে এই জিনিসগুলো ডেপথ যেরকম হবে পাড় থেকে দূরের ক্ষেত্রে কিন্তু ডেপথগুলো সেম হবে না, কিন্তু লেয়ারগুলো পরপরই থাকবে। এবার এখানকার মধ্যে এই যে তিনটে লেয়ার যেটা রয়েছে এখানকার মধ্যে উপরেরটাকে বলছে এপিলিমনিয়র, মাঝেরটাকে বলছে মেটানিমনিয়র, মেটা মিন্স হচ্ছে মিডিয়াম, আর হাইপো মিন্স হচ্ছে নিচে। তো এই রিজিয়নটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে হাইপোলিমনিয়ন। অ্যাকচুয়ালি এই জায়গাতেই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো বেশি মাত্রায় থাকে। আর অ্যাকচুয়ালি দেখা যায় যে এই রিজিয়নটা এবং মেটালিমনিয়ন এই জায়গাগুলোতে মেনলি হার্বিভোর যে অ্যানিমেলগুলো আছে তারা রয়েছে, আর কার্নিভোর অ্যানিমেলগুলো মেনলি থাকে যেটা সেটা হচ্ছে হাইপোলিমনিয়ন যে রিজিয়ন রয়েছে সেই জায়গা। এই হচ্ছে ব্যাপার। এবার আরেকটা জিনিস যেটা বলে যে টেম্পারেচারের উপর কিন্তু জলের আরেকটা জিনিস খুব নির্ভরশীল, সেটা হচ্ছে কোরাল রিফ। কোরাল রিফের যে ডিস্ট্রিবিউশন বলা হয় যে অ্যাকচুয়ালি সমুদ্রের মধ্যে যেখানকার টেম্পারেচার 21 ডিগ্রি সেন্টিগ্রেড সেখানেই কোরাল রিফ তৈরি হয়। এবং কোরাল রিফ হচ্ছে যে সমুদ্রের মধ্যে সব থেকে বেশি বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যতা যেটা খুঁজে পাওয়া যায় সেটা কিন্তু কোরাল রিফের মধ্যেই পাওয়া যায়। তাহলে তারও দেখো একটা স্পেসিফিক টেম্পারেচার আছে, তার মানে ন্যাচারালি টেম্পারেচারের উপর কিন্তু যে কোনো একটা জায়গার যে বায়োটা মানে ওখানকার যে উদ্ভিদ প্রাণীর যে প্রাচুর্যতা সেটা অনেকটাই কিন্তু নির্ভরশীল হয়। যেমন কোরাল রিফের মধ্যেতেই দেখো বায়োটিক ডাইভার্সিটি হচ্ছে সবচেয়ে বেশি। এরপরে যে ফ্যাক্টরটা চলে আসছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো সয়েল। এবার যখনই আমরা সয়েলের কথা বলি সয়েলের উপর মেনলি ডিপেন্ডেন্ট হচ্ছে কিন্তু প্লান্ট, এবং প্লান্টের উপর আমরাও দেখো ডিপেন্ডেন্ট। এবার যখনই সয়েল ফর্মেশন হয় প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে দেখো বড় বড় পাথর যেগুলো হয় সেই পাথরগুলো হাওয়াতে বা জলের মাধ্যমে সেগুলো আস্তে আস্তে ছোট ছোট টুকরোতে ভেঙে যায় বা সেটা ক্ষয় হয়। তো এইটা কি বলা হয় যেটা সেটা হচ্ছে ওয়েদারিং। এবং ওয়েদারিং হওয়ার পর সেই বাতাসের মাধ্যমে বা জলের মাধ্যমে ওই পাথর থেকে যে ছোট ছোট বালির দানাগুলো তৈরি হয়েছে সেইগুলো দেখো ট্রান্সপোর্ট হতে শুরু করে। এবার ট্রান্সপোর্ট হওয়ার পর সেগুলো ধরো নির্দিষ্ট কোনো জায়গায় এসে পড়লো এবং তারপর সেখানে যত জৈব বস্তু অ্যাকচুয়ালি ওর মধ্যে জন্মাবে এবং সেই জৈব বস্তুগুলো যখন মারা যাবে তারা যখন মাটিতে এসে মিশবে এবং আস্তে আস্তে পচে মাটির মধ্যে মিশে যাবে, ওই পচা জিনিসগুলো কি বলা হয় যেটা সেটা হচ্ছে হিউমাস। তো যত দেখো হিউমাসের পরিমাণ বাড়বে, যত হিউমিফিকেশন বাড়বে, অটোমেটিক্যালি যে মাটি যেটা রয়েছে তার ফার্টিলিটি বা তার পুষ্টিগুণ সেটা কিন্তু বাড়বে। এবার দুটো কথা বলা হয় সয়েলের ক্ষেত্রে, একটা হচ্ছে রেসিডুয়াল সয়েল, একটা হচ্ছে ট্রান্সপোর্টেড সয়েল। অ্যাকচুয়ালি যখনই ওয়েদারিং এর ফলে ধরো জলের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে অ্যাকচুয়ালি পাথরগুলো ভেঙে ভেঙে সেখানে ছোট ছোট বালির দানা বা কণা তৈরি করলো। এবার যে বালির কণাগুলো যেখানেতে অ্যাকচুয়ালি পাথরটা ক্ষয় হচ্ছে সেখানেই পড়ে থাকে সেগুলোকে বলা হয় রেসিডুয়াল সয়েল। আর ওখান থেকে জলের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে প্রবাহিত হয়ে দূর জায়গায় যেগুলো ট্রান্সপোর্টেড হয়ে চলে আসে সেগুলোকেই বলা হয় অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টেড সয়েল।
তাহলে দেখো সয়েল তৈরি হওয়ার উপরে নির্ভর করে এরকম দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেসিডুয়াল সয়েল আর একটা হচ্ছে ট্রান্সপোর্টেড সয়েল। এবার সয়েলের সিগনিফিকেন্স কি, যে সয়েলের গুরুত্বটা কি, সেটা হচ্ছে আমরা জানি যে মাটির মধ্যে যে বালির দানা বা যে কণাগুলো থাকে তার মাঝেই কিন্তু ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক জল যেটাকে বলা হয় সেটা থাকে, এবং রুটের যে রুট হেয়ারটা যখন যায় তখন এই সয়েল পার্টিকেলগুলোর মাঝেই যে ক্যাপিলারি ওয়াটার যেটা কৈশিক জল রয়েছে সেইখান থেকে কিন্তু ওয়াটার যেটা সেটা অ্যাবজর্ব করে, এবং এইগুলো ধরো সয়েল পার্টিকেলগুলো এর মাঝের এইগুলো হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। এই ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক জল যেটা সেটাকে কিন্তু উদ্ভিদ তার রুটের মাধ্যমে অ্যাবজর্ব করে। এবার দেখো সিগনিফিকেন্স গুলো কি কি। প্রথম, জল শোষণ, যে শোষিত জল যেটা ক্যাপিলারি ওয়াটার সেটা মাটির মধ্যেই থাকে। হ্যাবিট্যাট, মাটি হচ্ছে কিন্তু উদ্ভিদের বসবাসস্থল। অন্যদিকে দেখো নিউট্রিয়েন্ট সাইক্লিং, যখন কোনো গাছের পাতা পড়ছে সেটা পচে মাটিতে মিশছে, সেই নিউট্রিয়েন্টগুলি আবার দেখো ইউটিলাইজ করছে গাছ। তো ন্যাচারালি নিউট্রিয়েন্ট সাইক্লিং এর জন্য দেখো মাটি খুব ইম্পর্টেন্ট জিনিস। ফটোসিনথেসিস, কারণ ফটোসিনথেসিস প্রসেসের জন্য যে জল প্রয়োজন সেটা কিন্তু প্লান্ট অ্যাকচুয়ালি মাটি থেকেই পাচ্ছে, এবং বায়োডাইভার্সিটি যেটা সেটা কিন্তু অনেকটাই সয়েলের উপর নির্ভরশীল হয়। কারণ সয়েল যদি দেখা যায় খুব ফার্টাইল হয় সেখানে অনেক রকমের গাছ জন্মায়, ন্যাচারালি অনেক রকমের অ্যানিমেলও সেখানে থাকে। কিন্তু যেখানকার মাটির ফার্টিলিটি কম সেখানে গাছও কম জন্মাবে, এবং সেখানেতে অ্যানিমেলের গ্রোথ যেটা সেটাও কিন্তু আমরা খুব রেস্ট্রিক্টেড দেখি। এবার দেখো সয়েল প্রোফাইল যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, যে সয়েল প্রোফাইল মানে হচ্ছে যে মাটির যদি আমরা পরপর লেয়ারগুলোকে দেখতে যাই তাহলে পরপর মাটির মধ্যে বেশ কতগুলো স্তর আছে। যেমন একদম সবার উপরের যে স্তরটা সেই স্তরটাকে বলা হয় দেখো ও হরাইজন। ও হরাইজন মানে হচ্ছে অর্গ্যানিক হরাইজন, মানে যখনই দেখো কোনো জীব মারা যাচ্ছে বা গাছ পচছে বা বিভিন্ন প্রাণীর যে মল সেগুলো সবই কিন্তু এই উপরের স্তরটার মধ্যেই থাকে, এবং এইখানটাই কিন্তু অ্যাকচুয়ালি হিউমাসের পার্সেন্টেজ সবচেয়ে বেশি। তো এই অংশটাকেই যেটা বলা হয় সেটা হচ্ছে দেখো ও হরাইজন। এরপর যেটা রয়েছে পরের যে অংশটা সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে এ হরাইজন। এবার এ হরাইজন যেটা রয়েছে এইটাকে কিন্তু আমরা বলি কিন্তু টপ সয়েল, ঠিক আছে। এবং এই মানে টপ সয়েল যেটা রয়েছে যখন বৃষ্টির জলটা পড়ছে এই হিউমাসগুলোকে নিয়ে এই টপ সয়েলের মধ্যেতেই কিন্তু গ্রো করে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে গাছের যে রুটগুলো সেগুলো কিন্তু এই এ হরাইজনের অবধি তারা কিন্তু থাকে, এবং সেখান থেকে কিন্তু নিউট্রিয়েন্টগুলোকে নেয়। এবং এইখানেই কিন্তু মাটির মধ্যে যে সমস্ত ধরো কেঁচো বা বিভিন্ন ইনসেক্ট বা নিমাটোড বা ফাঙ্গাস তারা থাকে, তারা কিন্তু মেনলি এই জায়গাটার মধ্যেতেই অবস্থান করে, মানে তারা কিন্তু এ হরাইজন যেটাকে আমরা টপ সয়েল বলছি সেইটাতেই এরা কিন্তু থাকছে। এরপর দেখো বি হরাইজন বা সাব সয়েল যেটাকে বলা হচ্ছে থার্ড, যেটাকে আমরা বলছি। এবার এই বি হরাইজন যেটা রয়েছে সেটা মোটামুটি দেখা যায় যে প্রায় এই হরাইজনের নিচে 1 মিটার অব্দি লেন্থ হয়, এবং এখানেতেও কিন্তু যে বিভিন্ন রকমের ধরো জৈব বস্তু বা লোহা বা অ্যালুমিনিয়াম এই জাতীয় জিনিস কিন্তু বি হরাইজনের মধ্যে থাকে, এবং কিছু কিছু গাছের ক্ষেত্রে বি হরাইজন অব্দি রুটগুলো কিন্তু চলে আসতে পারে। খুব বড় আকৃতির গাছ বা ক্যাকটাস জাতীয় গাছের ক্ষেত্রে বি হরাইজন অব্দি চলে আসে। এরপরেও একটা হরাইজন থাকে যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো সি হরাইজন। যে সি হরাইজন যেটা এটা অ্যাকচুয়ালি বেড রক বলা হয়, কিন্তু এইখানের পাথরগুলো হচ্ছে ভাঙা ভাঙা মতো হয়। এরপরেও আর একটা হরাইজন থাকে যেটাকে বলা হয় আর হরাইজন, যেটা সলিড পাথর। তো সেইখানে দেখো অ্যাকচুয়ালি নর্মালি কোনো অ্যানিমেল ওখানে গ্রো করার ব্যাপার থাকেই না। তো ওই আর হরাইজনের পাথরগুলোই ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো হয়ে তৈরি করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এই সি হরাইজন যেটা রয়েছে সেই সি হরাইজনটা। তো এবার এই সি হরাইজন বা আর হরাইজন এখানে কিন্তু অ্যাকচুয়ালি মানে এখানে আলাদা করে কোনো প্ল্যান্টের গ্রোথ বা কোনো অ্যানিমেল সেভাবে থাকে না, কিন্তু যখনই বৃষ্টির জলটা পড়ে এইখান দিয়ে নামতে নামতে ধরো প্রথমে অর্গানিক হরাইজনে নামলো, তারপর এ, তারপর বি, তারপর সি, এবং তারপর হচ্ছে আর হরাইজন। তো এই আর হরাইজনের যে পাথর যেগুলো রয়েছে তারই মাঝে মাঝে ফাটলেতে ওই জলগুলো জমে থাকে, এবং সেইগুলি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, যেগুলোই দেখবে আমরা ওই যখন কোনো সাবমার্সেবল বা কল বসানো হয় বোরিং করে ওই আর হরাইজন থেকেই জল যেগুলো সেগুলোকে তুলে নিয়ে চলে আসি। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো সয়েল প্রোফাইল। এবং বিভিন্ন রকমের মাটি হয়, তার মধ্যে দেখো যেটা সবথেকে কমন যেটা বলা হয় যে এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। আমরা জানি যে দোআঁশ মাটি যেটা রয়েছে সেই দোআঁশ মাটি বা লোমি সয়েল যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটাই কিন্তু চাষের জন্য সব থেকে উপযোগী মাটি। এবং যে কোনো মাটির মধ্যেতে যদি আমরা উপাদানগুলোকে দেখি তাহলে মাটির মধ্যে দেখা যায় যে সেখানকার মধ্যে জল থাকে 25%,
বাতাসও থাকে নিয়ার অ্যাবাউট 25%, যে বিভিন্ন মিনারেলস যেগুলো রয়েছে সেগুলো নিয়ার অ্যাবাউট 45% থাকে, আর 5% অর্গ্যানিক ম্যাটার থাকে। অর্গ্যানিক ম্যাটারের মধ্যে হিউমাস থাকছে দেখো 80%, মানে জৈব বস্তু, পচা জিনিস। বিভিন্ন প্ল্যান্টের রুট থাকে হচ্ছে 10%, আর বিভিন্ন অ্যানিম্যাল মানে হচ্ছে ধরো ওই যে কেঁচোর কথা বললাম বা বিভিন্ন আর্থ্রোপোডার কথা বললাম, যে ইনসেক্ট বিভিন্ন টাইপের সেখানেতে রয়েছে, বা নিমাটোড যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে ধরে নেওয়া হয়, বা বিভিন্ন ব্যাকটেরিয়া যে বা ডিকম্পোজার যারা রয়েছে সবাইকে নিয়ে ধরে নেওয়া হয়, যেটা থাকে সেটা হচ্ছে মোটামুটি 10%। এবার আমরা জানি যে ভারতবর্ষের মধ্যেতে বিভিন্ন টাইপের মাটি পাওয়া যায়, অ্যালুভিয়াল সয়েল, ব্ল্যাক সয়েল, রেড সয়েল, ল্যাটেরাইট সয়েল। তো এগুলো সম্পর্কে আমাদের সেইভাবে পড়ার কোনো দরকার নেই, কারণ এটা অ্যাকচুয়ালি ভূগোলের টপিক। তবে এটা জেনে রাখা খুব দরকার যে বিভিন্ন টাইপের দেখো সয়েল রয়েছে, যে ফরেস্ট বা মাউন্টেন সয়েল, অ্যারিড সয়েল, স্যালাইন সয়েল, তো সেই জন্য পিটি বা মার্সি সয়েল। তো বিভিন্ন রকমের সয়েল কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে রয়েছে, এবং তার জন্যই দেখা যায় যে এক এক ধরনের সয়েলের উপর নির্ভর করে এক এক রকমের গাছ বা ভেজিটেশন সেখানেতে তৈরি হয়, এবং সেই ধরনের ভেজিটেশনের উপর ডিপেন্ড করে আবার সেখানকার যে অ্যানিম্যাল, সেই অ্যানিম্যাল গ্রুপগুলো ওখানে বাঁচতে বা সার্ভাইভ করতে শুরু করে। তো এই জন্যই কিন্তু ভারতে যেহেতু বিভিন্ন রকমের সয়েল আছে, সেই জন্যই এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছও যেমন আছে, বিভিন্ন ধরনের অ্যানিম্যালসও আছে, যার জন্যই কিন্তু ভারতের বায়োডাইভার্সিটি এত বেশি এই সয়েলের উপর নির্ভর করে। এবার দেখো কতগুলো এমনি প্রপার্টির কথা এখানেতে বলছে, যে যেমন দেখো আমরা বিভিন্ন প্ল্যান্ট বিভিন্ন এনভায়রনমেন্টের জন্য অ্যাডাপ্টেড হয়। তো তার মধ্যে একটা আসছে দেখো হাইড্রোফাইট। হাইড্রোফাইট মানে হচ্ছে যারা জলজ জায়গায় জন্মায় তাদেরকে বলা হয় হাইড্রোফাইট। মেসোফাইট, এরা অ্যাকচুয়ালি কি হয়, যে এই যে উদ্ভিদগুলো রয়েছে এই উদ্ভিদগুলোর কিন্তু গ্রোথের জন্য জল যেটা দরকার হয় সেটা মাঝারি, যে একদম অ্যাকোয়াটিক প্ল্যান্ট এরা যেরকম একদম জলেই হয়, এরা হচ্ছে মিডিয়াম ওয়াটার যেখানে হয় সেখানেতেই এরা জন্মাতে পারে। আর জিরোফাইট হচ্ছে যেখানে জলের খুব অভাব, মরুভূমি অঞ্চলের যে উদ্ভিদগুলো হয় সেগুলোকে বলা হয় সেটা হচ্ছে জিরোফাইট। অক্সালোফাইট, অক্সালোফাইট বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝানো হয় যে যে সকল উদ্ভিদগুলোর মানে অ্যাকচুয়ালি এমন কোন একটা জায়গাতে জন্মাচ্ছে যে মানে জায়গার মাটির যেটা সয়েল, সেই সয়েলটা হচ্ছে অনেকটা মানে অ্যাসিডিক নেচারের। যেমন দেখো উইলো গাছ, এই উইলো কাঠ থেকে দেখবে বলেছিলাম ক্রিকেটের ব্যাট তৈরি হয় সেগুলো। হ্যালোফাইটস হচ্ছে তোমার লবণাক্ত জল, যেটা সেই লবণাক্ত জলে যেগুলো লবণাম্ব উদ্ভিদ হয়, আমরা এমনি জানি যে সুন্দরী, গরান, গেওয়া, যেগুলো তোমার অ্যাকচুয়ালি আমরা ম্যানগ্রোভ প্ল্যান্ট যেগুলোকে বলি, সেগুলো সবই লবণাক্ত জলের মধ্যেই জন্মায়। আর লিথোফাইট হচ্ছে যারা পাথরের উপরে জন্মায়, যেমন দেখবে এই কলসপত্রী, পাতাঝাঁঝি, যেগুলো তোমার অ্যাকচুয়ালি ইনসেক্টিভোর প্ল্যান্ট যেগুলো, সেগুলো সবই কিন্তু লিথোফাইটসের মধ্যে পড়ছে। তাহলে জলের উপর ডিপেন্ড করে দেখো বা মাটির নেচারের উপর ডিপেন্ড করে বিভিন্ন টাইপের গাছ কিন্তু আমাদের পরিবেশেতে দেখতে পাই। আর সবার শেষে যে অ্যাকচুয়ালি অজৈব বস্তুটা আসছে সেটা হচ্ছে বাতাস, এবং বাতাসের মধ্যে আমরা জানি যে এখানেতে যে মাটির থেকে শুরু করে প্রায় দেখো অ্যাকচুয়ালি 3000 কিলোমিটার অবধি সেখানে কিন্তু বাতাসের বিভিন্ন লেয়ার বা অ্যাটমসফিয়ারের লেয়ারগুলো আছে। এখানকার মধ্যে সব থেকে মানে আমাদের যেটা মানে সেন্টার অফ মানে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট যেটা, সেটা হচ্ছে ওজোন লেয়ার। কারণ ওজোন লেয়ার ইউভি রেকে প্রোটেক্ট করে। আর ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ারের ঠিক ওপরেই দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেতে ওজোন লেয়ারটা থাকে। আর আমাদের যা কিছু ইন্টারাকশন, O2 CO2 এক্সচেঞ্জই বলো বা পলিউশন বলো, সবটাই কিন্তু অ্যাকচুয়ালি ট্রোপোস্ফিয়ারের মধ্যেতেই যে জিনিসগুলো রেস্ট্রিক্টেড, মানে আমরা ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে ট্রোপোস্ফিয়ারের সাথে। তো সেই জন্য ট্রোপোস্ফিয়ারের কোনো চেঞ্জ হলেই সেটা আমাদের উপরে ডাইরেক্টলি এফেক্ট ফেলে। আর ট্রোপোস্ফিয়ারের উপর স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন লেয়ার আছে, এটা যেহেতু ইউভি রেকে প্রোটেক্ট করে, সেই জন্য যদি এই ওজোন লেয়ার নষ্ট হয় তখন কিন্তু, এবং ন্যাচারালি এখন হচ্ছে, তখন কিন্তু মিউটেশন হয়, এবং যার জন্য আমাদের দেহের ওপরেতেও তার প্রভাব পড়তে পারে। এবার এই বাতাসের মধ্যে ট্রোপোস্ফিয়ারের মধ্যে দেখা যায় নাইট্রোজেনের পার্সেন্টেজই সবচেয়ে বেশি, দেখো 78% অ্যাপ্রক্সিমেটলি। অক্সিজেন 21%, এটা 20.60% বলে। কার্বন ডাইঅক্সাইড আগে ছিল 0.03%, এখন একটু বেড়ে 0.04% হয়েছে। আর আদার গ্যাসেস যেগুলো রয়েছে সেটা ওই দেখো 0.96%-এর মতো একটা অ্যামাউন্ট ওরা রয়েছে। এবং ন্যাচারালি দেখো যে এই যে অ্যাটমসফিয়ার যেটা মানে মেইনলি ট্রোপোস্ফিয়ার যে রিজিয়নটা, সেইটাই কিন্তু O2 CO2 অ্যাকচুয়ালি একটা মিডিয়াম হিসেবে কাজ করে। যে প্ল্যান্ট অ্যাকচুয়ালি CO2 অ্যাটমসফিয়ার থেকে নেয় এবং সেখানে ফটোসিনথেসিস থ্রু দিয়ে সে অক্সিজেন তৈরি করছে। এই অক্সিজেনটাই আবার অ্যানিম্যালরা নিচ্ছে এবং তার রেসপেক্টে CO2টাকে রিলিজ করছে। তাহলে দেখো প্ল্যান্ট অ্যানিম্যালের ইন্টারাকশনের মাঝে কিন্তু মাঝে যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার, এবং অ্যাটমসফিয়ারের মধ্যে ট্রোপোস্ফিয়ার যে লেয়ারটা রয়েছে সেটা।
তো ন্যাচারালি দেখো এয়ারও কিন্তু আমাদের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ইনঅর্গ্যানিক কম্পোনেন্ট যে ইকোসিস্টেমের, কারণ এর ওপরে কিন্তু অনেকটাই আমাদের পরিবেশটা নির্ভরশীল।